প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আড্ডা দেব একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ান তরুণের সাথে, যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় একটি ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে এসেছিল কয়েক বছর আগে। তারপর সফলতার সাথে পিএইচডি শেষ করে তারপর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পায় এবং এখন আরো সফলতার সাথে তার পেশাগত জীবনটি অস্ট্রেলিয়াতে পরিচালনা করছে। আমরা কথা বলবো ডক্টর মুহসিনুল হাসান প্রসূনের সাথে। প্রসূন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে, তোমার এই অসম্ভব ব্যস্ত অস্ট্রেলিয়ান লাইফের মধ্যে একটু সময় বের করার জন্য এবং আমাদের সাথে আড্ডা দেবার জন্য। না, আমার প্লেজার, মাই প্লেজার, কোনো সমস্যা নেই। তোমার কাছে আমার প্রথম জানতে চাওয়া হচ্ছে তোমার আসার গল্পটা। অস্ট্রেলিয়া আসা তো না, আসলে যাওয়ার গল্প। আমি আর তুমি এখন 14,000 কিলোমিটার দূরে বসে আছি এডমন্টনে, আর তুমি আছো মেলবোর্নে। তোমার হ্যাঁ। বাংলাদেশ থেকে মেলবোর্নে যাবার গল্পটা বলো, শুরুর গল্প। আহ, সংক্ষেপে বললে, আমি যখন 2012 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করলাম, তো তারপরে আমার ইচ্ছা ছিল একাডেমিক সেক্টরে থাকা। তো আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলাম। তো তারপরে বুঝলাম যে আসলে যদি আমি একাডেমিক সেক্টরে থাকতে চাই, তাহলে আসলে একটা ডক্টরেট ডিগ্রি এটা করতেই হবে। তো ওকে। এই জন্য আমি আসলে আহ, দেখা শুরু করলাম যে আসলে মানে বুয়েটের অনেক ছাত্রছাত্রী তারা হচ্ছে বিদেশে পড়তে যায়। তো আমার মনে হয় অনেক বেশি মানুষ হচ্ছে নর্থ আমেরিকা, ইউএস এবং কানাডা যায়। অস্ট্রেলিয়াতে অনেকে আসে, বাট তুলনামূলক কম। তো আমি হচ্ছে দেখা শুরু করলাম যে দেখি কোথায় কিরকম অপরচুনিটি আছে, কোথায় কে কোন সাবজেক্ট চুজ করতেছে। তো সেই দেখতে দেখতে আমি মোনাশ ইউনিভার্সিটির আমার যে সুপারভাইজার ছিলেন, ডক্টর নিমাই চন্দ্র কর্মকার, তো উনিও বুয়েটেরই ছিলেন। তো ওনার আচ্ছা, আচ্ছা। আমি সন্ধান পেলাম। তো তারপর ওনার সাথে আমি ইমেল অনেকগুলা এক্সচেঞ্জ করলাম, ওনার সাথে ফোনে কথা বললাম। তো ওনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে আসলে এটা খুবই একটা ভালো অপরচুনিটি। প্লাস আমি একটু অলস, তো টাইম ফ্রেম অনুযায়ী অস্ট্রেলিয়ার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা একটু আগে ছিল। তো আমি অ্যাপ্লাই করে দিলাম, কারণ অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে না। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে হচ্ছে হয়ে গেল। তো এই জন্য দেখলাম যে আচ্ছা হয়ে গেল এখানে। ডক্টর কর্মকার উনি অনেক প্রথিতযশা একজন লোক, তো এখানে মনে হয় ভালোই হবে। প্লাস নর্থ আমেরিকার তুলনায় এখানে স্কলারশিপের পরিমাণ অনেক বেশি। নর্থ আমেরিকায় যেখানে আমার বন্ধুরা দেখা যাচ্ছে যে ওদেরকে হচ্ছে টিএ করতে হচ্ছে, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, সেগুলো করে ওদের নিজেদের টিউশন ফি দিতে হচ্ছে, প্লাস লিভিং যে অ্যালাউয়েন্স সেগুলো নিজেকে জোগাড় করতে হচ্ছে। সেই তুলনায় অস্ট্রেলিয়াতে হচ্ছে পুরা টিউশন ফি হচ্ছে এখানে জিরো। প্লাস এখানে হচ্ছে মাসে মাসে লিভিং অ্যালাউয়েন্স দিচ্ছে, যেটা ছিল প্রায় $2,000 একটু বেশি। তো অনেক টাকা আর কি। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে সব দিক চিন্তা করলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি র্যাঙ্কিংও আসলে কাছাকাছি। মোনাশের র্যাঙ্কিং তখন ছিল আমার মনে হয় 37 অথবা 38 এরকম। তো একই আর কি। সো সো ওয়াই নট। প্লাস যদি আমি লং ফিউচার চিন্তা করি, আসলে তখন আমি চিন্তা করি নাই। আমার তখনও ইচ্ছা ছিল যে আমি ডক্টরেট করে হচ্ছে শিক্ষকতায় থাকবো, হয়তো দেশে ফিরে যাব। তো তখন আমি এত কিছু চিন্তা করি নাই, বাট তবুও ভালো হয়েছে যেটা, সেটা হচ্ছে যে এখানে এটা একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। এখানে সিটিজেন হওয়া বা এখানে রেসিডেন্ট হওয়াটা খুবই ইজি, এবং পরবর্তীতে নিজের বাবা মা অথবা আত্মীয় স্বজনকে নিয়ে আসাও খুবই ইজি। তো সব মিলে আর কি এখানে এসে আসলে হয়ে গেল। এক্সেলেন্ট। অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্ট হওয়া কিংবা রেজিডেন্ট হওয়া খুবই ইজি তুমি বললে, এই প্রসঙ্গে আমি আসবো একটু পরে। তার আগে আমি জানতে চাই, তাহলে বাংলাদেশ থেকে তোমার তুমি বুয়েট থেকে তোমার বিএসসি ইঞ্জিনিয়ারিংটা শেষ করলে, তারপরে তুমি শিক্ষকতা করতে শুরু করলে একটি প্রাইভেট ইউনিভার্সিটি, সিমিলটেনিয়াসলি তুমি চেষ্টা করছিলে। তোমার জি। মূল ফোকাসটা ছিল অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া তোমার একজন ফর্মার টিচার যাকে তুমি কানেক্ট করতে পেরেছো সাকসেসফুলি, এবং উনি তোমাকে এই মনাশ ইউনিভার্সিটির খোঁজ খবর কিংবা স্কলারশিপ পেতে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে তোমাকে সহায়তা করলেন। আমার প্রশ্নটা। কারেক্ট। আমার যে সুপারভাইজার ছিলেন উনি আমার এক্স টিচার না, বাট ওনার আন্ডারে আমার একজন বুয়েটের শিক্ষক আবার পিএইচডি করছিলেন। তো আমি আচ্ছা, ওনার সাথে যোগাযোগ করলাম। তো আচ্ছা। সব মিলায় দেখা গেল যে আসলে অনেক পরিচিত লোক এখানে। বাহ।
তো বাংলাদেশ থেকে ধরো তোমার মতো এখন যারা পড়াশোনা শেষ করে আসবে, তারাও এরকম যদি তোমাকে কেউ রিচ করে বা অন্য কাউকে রিচ করে, তাদের কি এটা সম্ভব এখনো এরকম স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আসা? তোমার মতো এরকম ফুল ফান্ডেড প্রোগ্রাম, পকেট থেকে তো একটি পয়সা লাগিয়ে নি, তুমি উল্টা যে ভালো সাপোর্টটা পেয়েছো, ইভেন তোমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ জাতীয় কাজও করতে হয়নি, এইগুলা কি এখনো অন আছে? হ্যাঁ, এখনো অস্ট্রেলিয়ার সবগুলা ইউনিভার্সিটি হচ্ছে বছরে 2বার ইনটেক নেয়। তো এই 2বারই দেখা যায় যে ওরা অনেক স্কলারশিপ অফার করে। তো আহ, এবং অস্ট্রেলিয়ার পিএইচডি তে যে স্কলারশিপ সেটা হচ্ছে মানে খুবই আমি এমন কাউকে দেখি নাই যারা আসলে স্কলারশিপ না পেয়ে এখানে নিজের টাকায় পড়তে আসছে। এবং আচ্ছা। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক রিসার্চ স্টুডেন্ট আছে, তো এদের এই ব্যাপারে ফান্ডিং আসলে অনেক প্রচুর। তো আমার মনে হয় এখানে আসার জন্য এটা একটা ভালো মোটিভেশন যে এখানে নিজের পকেট থেকে আসলে খুব বেশি টাকা পয়সা দিতে হয় না। এখানে হুম হুম সোশ্যাল সিকিউরিটি অনেক বেশি, এখানে গভর্নমেন্টের ফান্ডিং অনেক বেশি, এখানে হুম হুম। মিনিমাম যে পেমেন্ট গুলো করে সেটা আসলে অনেক। আচ্ছা আচ্ছা, এক্সেলেন্ট, গুড টু নো প্রসূন। আমি জানতে চাচ্ছি যে তুমি কি কাউকে দেখেছো এখানে আসার পরে, তোমার অস্ট্রেলিয়াতে আসার পরে বাংলাদেশের কেউ এরকম তোমার মতো আরো প্রোগ্রাম নিয়ে এসছে, তোমার মতো সেটেল করে হ্যাঁ, গেছে? হ্যাঁ, আমাদের রিসার্চ গ্রুপে বেশ অনেক বাঙালি, কারণ আমার সুপারভাইজার বাংলাদেশি। হুম হুম তো দেখা যায় যে স্বাভাবিকভাবেই বাংলাদেশি স্টুডেন্টরা ওনাকে অনেক বেশি ইমেল করে অন্যান্য দেশের তুলনায়। হুম আর হুম। বাংলাদেশে আসলে আমাদের এত জনসংখ্যা যে আমাদের যদি জাস্ট স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করি, আমাদের মধ্যে ট্যালেন্টেড ছেলেপেলে অনেক বেশি। তো তাদের ভেরি যে ট্রু। ক্যালিবার, তারা আসলে পৃথিবীর যে কোনো জায়গাতেই পড়াশোনা করার যোগ্যতা রাখে। ভেরি ট্রু। স্বাভাবিকভাবে আমাদের সুপারভাইজার যিনি, উনি যোগ্য ছেলেপেলেদেরকেই হচ্ছে বেছে নেন। এবং ইউনিভার্সিটির এইসব বিষয়ে কোনো সমস্যা নাই, কারণ দেখা যাচ্ছে যে রেজাল্ট ভালো হচ্ছে। এবং যোগ্য ছেলে ইউনিভার্সিটির পেলেই হচ্ছে আসছে। রেজাল্ট পাবলিকেশন দিয়ে কথাবার্তা, তো যারা ভালো করবে ইউনিভার্সিটি নিতে কোনো সমস্যা নেই। ভেরি ট্রু। তাহলে তুমি আসার পরেও তুমি আরো কিছু ছেলেপেলেকে দেখেছো যারা তোমার মতো এরকম ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এসছে এবং অবশ্যই, তোমার মতো গ্র্যাজুয়ালি এখন সেটেল আছে। করে গেছে। এক্সেলেন্ট। তুমি তারপর সিটিজেনশিপটা কবে পেলে, কতদিন পরে? আচ্ছা, তো এখানে আসার পরে আসলে আমি দেখলাম যে এখানে প্রথমে সিটিজেনশিপ পাওয়ার আগে হচ্ছে রেসিডেন্সি পেতে হয়। আচ্ছা। তো পার্মানেন্ট রেসিডেন্ট, পিআর বলে একটা টার্ম আছে এদের এখানে। হুম তো হুম। সেইটার জন্য হচ্ছে আগে অ্যাপ্লাই করতে হবে। তো আচ্ছা। পিআর যে পাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা খুবই স্ট্রিমলাইন্ড। ওইটা করতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আমার যে ডিগ্রি গুলো আছে, হুম হুম। আমার ব্যাচেলার ডিগ্রি তো আসলে বাংলাদেশ থেকে, তো আচ্ছা সেই ডিগ্রিটাকে হচ্ছে এখানে অ্যাসেস করাতে হবে। তো এখানে আচ্ছা ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া বলে একটা প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে আমার ডিগ্রিটাকে অ্যাসেস করে বলবে যে হ্যাঁ, তুমি যে ডিগ্রি বাংলাদেশে করে আসছো সেটা এখানেও ভ্যালিড, তুমি এখানেও একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো। আচ্ছা তো আচ্ছা সেটা হয়ে গেল। হওয়ার আচ্ছা। পরে হচ্ছে আমি, আমার বয়স যেহেতু তখন 25 থেকে 35-এর মধ্যে ছিল, এখনো আছে, হুম হুম। তো সেই জন্য আমি একটা এক্সট্রা পয়েন্ট পাইছি, সবচেয়ে বেশি পয়েন্ট। আচ্ছা আচ্ছা। তো এই পয়েন্ট, ব্যাচেলার ডিগ্রি প্লাস আমার অস্ট্রেলিয়াতে হচ্ছে আমি তখন অলরেডি পড়াশোনা করছি, হুম হুম আমার ইংলিশের স্কোরও বেশ ভালো ছিল। তো হুম এই সব মিলে দেখা যায় যে আমি যে কাট অফ পয়েন্ট তার চাইতে মানে বেশ বেশি আমার পয়েন্ট ছিল। তো সেই বাহ। জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার জাস্ট পরে যেই কল করে ওদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এর পরে যে ইনভাইটেশন পাঠায়, তো হুম হুম। সেটা আমি পেয়ে গেলাম। তো সেটা পাওয়ার পরে আসলে মোটামুটি নিশ্চিত যেটা হয়ে যাবে, এটা জাস্ট ম্যাটার অফ টাইম। তারপরে হচ্ছে ওদের একটা ফি আছে পিআর প্রসেসের জন্য, সেটা হচ্ছে তখন $3500 ছিল। আচ্ছা। তো সেই এটাই এককালীন ফি। তো হুম হুম। সেই ফি দেওয়ার পরে হচ্ছে জাস্ট আর 5-6 মাস পরে হচ্ছে ওরা বললো যে হ্যাঁ, কংগ্রাচুলেশন, তুমি এখন রেসিডেন্ট। তো রেসিডেন্ট হওয়ার তুমি আগে থেকে আসলে আসলে কোন রেসিডেন্ট, সালে প্রসূন পড়াশোনা করার জন্য মেলবোর্নে গেলে কোন সালে? আমি আসছি হচ্ছে 2014 সালের মার্চে। আর তো পিআর এর জন্য আসার অ্যাপ্লাই পরে করলে কবে? আমি অ্যাপ্লাই করছি 2017 মার্চে। তো আচ্ছা আমি আসলে প্রথম কিছু দিন, প্রথম কয়েক বছর আসলে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমি হুম হুম এরকম লম্বা চিন্তা ভাবনা করি নাই। হুম আমি হুম। আগেই বলছি যে আমি আসলে কখনো চিন্তা করিনি আমি এখানে থেকে যাব। আচ্ছা তো আচ্ছা পরে 2-3 বছর পরে আমার মনে হলো যে না, আসলে থাকি না থাকি একটা পিআর এর অ্যাপ্লাই করে রাখা উচিত। আচ্ছা আচ্ছা। তো তখনই আমি আসলে পরিচয় করে আমি শুরু করবো। গুড। তাহলে তুমি 3 বছর পরে পিআর এর জন্য আবেদন করলে, এটা কি আগেও সম্ভব ছিল? এটা মানে দেশ তিন থেকে বছর আসার আগেও আগে করতে সম্ভব। পারতে? আমি দেশ আচ্ছা থেকে আচ্ছা আসার আগে করতে পারতাম।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তুমি যে স্টুডেন্ট হয়ে এখানে গেলে, কানাডায় যেমনটা হয় যে একজন স্টুডেন্ট হয়ে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন আসে, সে তার পড়াশোনাটা শেষ করে তারপরে ওপেন ওয়ার্কের মাধ্যমে কমপক্ষে 1 বছর কাজ করে, তারপরে সে সিইসি হিসেবে, ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হিসেবে সে পিআর এর আবেদন করতে পারে। তুমি বলছো যে সে, তোমাদের বেলায় সেটি না। তুমি যখন পড়াশোনা করার জন্য 2014 সালে মেলবোর্নে গেছো, তুমি চাইলে তখনই সিমালটেনিয়াসলি পিআর শিপের জন্য আবেদন করে দিতে পারতে, এটা সম্ভব ছিল? এক্স্যাক্টলি ও দ্যাট ইজ গুড আমার টু। আমার যে পিএইচডি যে ডিগ্রিটা তখনও কিন্তু শেষ হয় নাই। তো আমি পিএইচডি ডিগ্রি আচ্ছা থেকে আচ্ছা কোনো পয়েন্ট ক্লেমও করি নাই, কিছুই পাই নাই। আমার আচ্ছা ব্যাচেলার, বয়স আর ইংলিশের যে স্কোর, সেই তিনটাই হচ্ছে আসলে আমার অনেক বেশি ছিল, তো আমি অ্যাপ্লাই করতে আচ্ছা। পারছি। মানে এক্স্যাক্টলি আমাদের এখানে যেমন পয়েন্ট গ্রিডের একটা ব্যাপার আছে, কাট অফ করে উঠতে হয়, তুমিও সেভাবে তোমার বাংলাদেশের যে পড়াশোনা সেটাটা তুমি ইসিএ করিয়েছো, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে করিয়ে তারপরে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং তোমার হ্যাঁ, এইজটা ফ্যাক্টর করেছে, সব মিলে তুমি কাট অফ স্কোরের মানে ক্রস করে চলে গেছো, এবং এটা এক্স্যাক্টলি। ওখানে বসে তোমার হয়ে গেছে দ্রুত সময়ের হ্যাঁ, মধ্যে। তাহলে এক্স্যাক্টলি। 2017-তে তুমি আবেদন করলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। তুমি সিটিজেন কবে হলে, কত সালে এসে, কতদিন পরে? তো 2017 মার্চে অ্যাপ্লাই করলাম, তার 6 মাস পরে সেপ্টেম্বরের শেষে হচ্ছে আমার পিআর হয়ে গেল। আচ্ছা। তো পিআর হয়ে যাওয়ার পরে এদের নিয়ম হচ্ছে যে পিআর হওয়ার পরে কমপক্ষে 1 বছর থাকতে হবে, হুম হুম। এবং সব মিলায় অন্তত 4 বছর থাকতে হবে অস্ট্রেলিয়াতে। এই আচ্ছা 4 বছরের মধ্যে আমি এক্স্যাক্টলি শিওর না, বাট প্রায় 1 বছর হচ্ছে আসলে আপনি ইচ্ছা করলে দেশে কাটাতে পারেন বা দেশের বাইরে কাটাতে পারেন আচ্ছা। ছুটি ছাটা। ধরেন আপনি সামারে চলে গেলেন, 1 মাস থাকলেন না, এটা বুঝতে কোনো পারছি। ব্যাপার না। আচ্ছা। বাট ইন টোটাল হচ্ছে 4 বছর থাকতে হবে। আর হুম হুম। পিআর পাওয়ার পরে হচ্ছে 1 বছর থাকতে হবে। তো আচ্ছা। আমার হচ্ছে আসলে আগেই আমি 3 বছর ছিলাম, তারপরে এবং পিআর তোমার এর ওই হচ্ছে আগের আরো 3 বছরটা 6 মাস ছিল, কাউন্টেড হয়েছে তোমার বেলাতে? কাউন্টেড হচ্ছে। ও ওয়াও। হুম হুম। তো আমি তার 1 বছর পরেই 2018 অক্টোবরে হচ্ছে আমি আমার সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করলাম। ওকে। সিটিজেনশিপের অ্যাপ্লাই এটাও হচ্ছে একটা টাইম কনজিউমিং প্রসেস, মানে এখানে সবকিছুই হবে, হুম আপনি এলিজিবল হয়ে যাবেন, তারপরে অ্যাপ্লাই করে দিবেন, হয়ে যাবে, বাট ওদের নির্দিষ্ট টাইমে হবে। তো সেই হুম। সিটিজেনশিপ যখন আমি অ্যাপ্লাই করে দিলাম, তারপরে হচ্ছে ওরা আমাকে একটা ডেট দিল, একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান, অস্ট্রেলিয়ার বিষয়ে সাধারণ জ্ঞান, এইসব ইতিহাস, এগুলো নিয়ে হচ্ছে জাস্ট একটা 15 মিনিটের মাল্টিপল চয়েস আনসার একটা আচ্ছা। পরীক্ষা ছিল। হুম তো সেই পরীক্ষাটা আর কি সাধারণত সবাই পাস করে, আমি কাউকে শুনি নাই ফেল করছে। তো সেই পরীক্ষা দিলাম, সেই পরীক্ষা পাস করার পরেই হচ্ছে আসলে ওরা আমাকে একটা ক্যাটাগরিতে ফেলে দিল যে যে আমি রেডি ফর সেরেমনি। সেরেমনি মানে হচ্ছে যে সেরেমনিতে যাব আমি, ওখানে শপথ নিব যে আমি অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে যা যা দায়িত্ব পালন করার কথা তা করবো। হুম তো হুম। ওইটা হওয়ার পরে আসলে একটা সার্টিফিকেট দিয়ে দিল, তারপর থেকে আমি সিটিজেন। আচ্ছা আচ্টা, এখানেও ব্যাপারটা তাই, এখানেও একটা ওথ সেরেমনি হয়, এক্স্যাক্টলি। তারপরে একটা সার্টিফিকেশন হয়, এবং এরপরে ওই সার্টিফিকেটটার বলে হয়তো ওই পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, পাসপোর্ট। ব্যাপারটা এরকম। এই যে তোমার পথটুকু, এর মধ্যে তোমার সংগ্রাম কি ছিল, তোমার নিজের চ্যালেঞ্জিং পার্ট গুলো কি মনে হয়েছে? আসলে আহ, আমি যখন দেশ থেকে এখানে আসি তখন মানে এটা খুবই লজ্জার ব্যাপার যে আমি আসলে তেমন কিছু করতে পারতাম না মানে হচ্ছে ধরেন রান্না বান্না করা বা নিজের টেক কেয়ার করা, এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে থাকতাম, বাংলাদেশে আম্মু ছিল, তো এই জিনিসগুলা আসলে শেখা হয় নাই। খুবই বাজে ব্যাপার, সবারই এগুলো শেখা হচ্ছে ছোটবেলা থেকে। তো এই জিনিসগুলোর জন্য আমার প্রথমে কিছুদিন সমস্যা হয়েছিল, কিন্তু দেখা গেল যে আসলে এখানে আমি যে হাউসমেট যাদেরকে পাইছি তারা বাংলাদেশী, একজন একদম আমার বুয়েটেরই ক্লাসমেট, আর একজন ছিলেন উনিও বাংলাদেশী। তো এইদের সাথে আসলে খুব ভালো আমার বন্ডিং হয়ে গেল। তো এই জন্য আসলে সংগ্রামটা হচ্ছে আসলে প্রথম কিছুদিনই হয়েছিল। প্রথম কিছুদিন আমাদের গাড়িও ছিল না। তো এই আবহাওয়া, কালচার, নিজের টেক কেয়ার করা, প্লাস পড়াশোনার অনেক চাপ, এইগুলোই আসলে সংগ্রাম। আচ্ছা। বাট প্রথম এবং এক এই দেড় চিত্রটা বছর পরে মোটামুটি সারা পৃথিবীর যে দেশেই যাক বাঙালি ছেলেপেলেরা মোরলেস একই রকম চিত্র, রাইট? এক্স্যাক্টলি। সেটুকুই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটুকুই। আর আমার মানে ভাগ্য ভালো যে আমি আসলে স্কলারশিপ পেতাম, এই জন্য আমাকে আসলে ফিনান্সিয়াল ট্রাবলে যেতে হয় নাই। কিন্তু ট্রু। এখানে আসলে আমি অনেক স্টুডেন্টকে চিনি, আমি তো পিএইচডি করতে আসছি, পিএইচডি হুম যারা করতে আসে তারা মোটামুটি লাকি বলা চলে। হুম হুম বাট যারা ব্যাচেলর করতে আসে, আরো বয়সে ছোট, হুম অথবা হুম মাস্টার্স করতে আসে, হুম তাদের আসলে এরকম ফান্ডিং এর অপরচুনিটি থাকে না। তো তাদের আসলে অনেক কষ্ট করতে হয়।
কষ্ট আমি করতে লাকি হয় ইন ছিলাম এ আর কি। সেন্স তার নিজের টিউশন ফিটাকে সাপোর্ট করার জন্য, যদি সে দেশ থেকে পুরোটা আনতে না পারে, হ্যাঁ রাইট? হ্যাঁ, আচ্ছা আসলে দেশ থেকে আহ, দেশের নিজের টাকায় এখানে এসে অনেক কম মানুষই করতে পারে, অনেক বেশি খরচের ব্যাপার। আচ্ছা তো অনেকেই আসলে এখানে কাজ করে তারপরে দেখা যায় যে টিউশন ফি জোগাড় করে, প্লাস হচ্ছে নিজের খাওয়া খরচ। তো এই জন্য আসলে অনেক কষ্ট করতে হয়। আচ্ছা আচ্ছা। এবং সেটা ডুয়েবল, রাইট? মানে এটা ম্যানেজ করা যায়, পার্ট টাইম কাজ করে টিউশন হ্যাঁ ফি দিয়ে আস্তে ধীরে আগানো যায়। হ্যাঁ, আমি আমি এরকম অনেক মানুষকে চিনি যারা এটা করে আসছে। এবং আমার যে বর্তমান বস, উনিও হুম বাংলাদেশি, হুম আমি হুম। চাকরি করি। উনিও উনি ব্যাচেলার করছে এখান থেকে। আমার পরিচিত কমিউনিটিতে অনেক বাংলাদেশি আছেন যারা হচ্ছে এখান থেকে ব্যাচেলার করছেন, দেশ থেকে অনেক আগে চলে আসছিলেন, ইন্টার পাস করে করে এসে এখানে ব্যাচেলার করছে নিজের টাকা দিয়ে, নিজের রেস্টুরেন্টে কাজ করছে অথবা আচ্ছা আচ্ছা। ডেলিভারি কাজ করছে, করে অনেক কষ্ট করে তারা হচ্ছে আসলে এই পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড টু নো। প্রসূন, এখন তুমি কি করছো মেলবোর্নে? আচ্ছা, তো আহ, আমি পিএইচডি করতে করতে আসলে টের পেলাম যে আমি ভাবছিলাম যে একাডেমিক সেক্টরে থাকবো। হুম হুম। আসলে আমার একাডেমিক সেক্টরে থাকার ওরকম একটা ইচ্ছা আর নাই, ইচ্ছা আচ্ছা। চলে গেছিল আর কি। তো হুম তারপর আমি চিন্তা করলাম আচ্ছা একাডেমিক সেক্টরে না থাকলে ইন্ডাস্ট্রি সেক্টরটা আসলে আমার জন্য মনে হয় ভালো হবে। হুম হুম। কারণ আমার আর কি অলওয়েজ আমি খুব ভালো টিম মেম্বার, আমি টিমের মধ্যে কাজ করতে পছন্দ করি। মানুষের সাথে কথা বলা বা ইন্টারাকশন এগুলো হচ্ছে আমার মানে স্ট্রং সুট। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার জন্য আসলে ইন্ডাস্ট্রিটা বেস্ট হবে। তো আচ্ছা আমি আসলে পড়তে পড়তেই ফাইনাল ইয়ারের সময় থেকেই হচ্ছে আমি খোঁজা শুরু করলাম যে কোনো ইন্টার্নশিপ বা কোনো কাজের অপরচুনিটি আছে কিনা, যেটা আমি এখন থেকে যদি শুরু করি তাহলে পরে আমাকে হেল্প করবে। সেই জন্যই তখন আমি হচ্ছে আসলে একটা বাংলাদেশি ভাইকে পাইলাম। তো উনি হচ্ছে, ওনার একটা কনসালটেন্সি ফার্ম ছিল। তো হুম সেই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে উনি কোনো প্রজেক্ট পেলে সেই প্রজেক্ট গুলো হচ্ছে উনি আউটসোর্স করতেন। তো আচ্ছা সেরকম আচ্ছা। একটা প্রজেক্টে হচ্ছে ওনার মাধ্যমে আমি হচ্ছে জয়েন করলাম। তো সেইখানে হচ্ছে প্রজেক্টটা ছিল হচ্ছে এখানের যে ট্রেন, যে রেলওয়ে ট্র্যাকটা, হুম, সেটার একটা আপগ্রেডের প্রজেক্ট। তো আচ্ছা। ওদের এরকম একটা আপগ্রেড প্রজেক্টের মধ্যে ঢুকে আমি আসলে এখানকার রেল ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম মোটামুটি। ও তো তারপরে সেই ওয়াও। প্রজেক্টের পরে আরেকটা প্রজেক্ট, এরকম করতে করতে আমার পড়াশোনা শেষ হয়ে গেল। তারপর আমি হচ্ছে এখানে যে রেলওয়ে অপারেটর মেট্রো ট্রেন, তো হুম হুম। সেই কোম্পানিতে আমি আসলে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার এক্সপিরিয়েন্স আর সবকিছু মিলাই হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো ওকে। এখন আমি কাজ করতেছি হচ্ছে মেট্রো ট্রেন মেলবোর্ন, যারা হচ্ছে মেলবোর্নের ট্রেন অপারেটর, আচ্ছা। তাদের হয়ে আমার পজিশন হচ্ছে সিস্টেমস ইঞ্জিনিয়ার রেডিও সিস্টেম। তো আমি বেসিক্যালি রেডিও সিস্টেমের যে প্রজেক্ট গুলো হচ্ছে, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে এখন, সেই প্রজেক্টের যে রেডিও ডিজাইন করা সেইগুলোর কাজ করছি। আচ্ছা আচ্ছা। ওয়াও, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। আমাদের জন্য থ্যাংক ইউ। এটা বিরাট একটা গর্বের বিষয়। আমি ইমিগ্রেশনের জায়গাটা আরেকটু ফেরত যেতে চাই। সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা শুনেছি, ইভেন অস্ট্রেলিয়া থেকে বাঙালি ছাত্রের সাথে আমার কথা বলার অভিজ্ঞতা আছে গত বছর, যারা আমাকে জানিয়েছে, আমি অন্ততপক্ষে দুজনের কথা বলতে পারি, যারা আমাকে জানিয়েছে যে তারা 4 বছরের পড়াশোনাটা শেষ করে তারা এরকম পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে চাচ্ছিল, কিন্তু সেটা তারা পারেনি, বরং তাদের স্টুডেন্ট ভিসাটাই আরো কন্টিনিউ করতে হচ্ছে। তাদের বলা হয়েছে যে তোমরা বড় শহর ছেড়ে ওই যে রিজিয়ন মনে হয় বলা হয় তোমাদের, রিজিওনাল এরিয়া। হ্যাঁ রিজিয়ন, কোনো একটা সিটিতে, তাদের রিজিওনাল সিটিতে যেতে হবে। সেখানে গিয়েও একটা পার্টিকুলার টাইম, পিরিয়ড অফ টাইম তাদের কাজ করতে হবে। সেই কাজেরও একটা সিলিং আছে, এই মূল্যের বা এই অঙ্কের পারিশ্রমিকে কাজ করতে হবে, তারপরে তারা যোগ্য বিবেচিত হবে স্থায়ী বাসিন্দা হিসেবে আবেদন করার জন্য। এরকম হ্যাঁ আমি দুটো কেসের কথা জানি গত 1 বছরের মধ্যে বাংলাদেশিদের বেলায়। এক্ষেত্রে তোমার মন্তব্য কি? ব্যাপারটা কি আচ্ছা, এরকমই আছে, একটু কঠিন হয়ে গেছে তোমার সময়ের তুলনায়? হ্যাঁ মানে আলটিমেটলি সবকিছু আস্তে আস্তে কঠিন হচ্ছে। তো ব্যাপারটা আসলে এরকম যে সবকিছুই হচ্ছে পয়েন্ট। তো কঠিন হচ্ছে বলতে আমি বলতে চাই যে আসলে পয়েন্টের যে কাট অফ পয়েন্ট সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সে আমার এক্সাম্পল, আমার সময় কাট অফ পয়েন্ট ছিল হচ্ছে 60, বাট এখন 60তে কেউ আর পাচ্ছে না, ইনভাইটেশন পাচ্ছে না, এখন হচ্ছে 70 হয়ে গিয়েছে সেটা। আচ্ছা তো আচ্ছা, ব্যাপারটা এটা মেক সেন্স। এরকম যে এই যে রিজিওনাল এরিয়া ওরা কাজ করতে যাচ্ছে, এই কাজের বিনিময়ে ওরা পয়েন্ট পাচ্ছে। ওরা যদি ওখানে 1 বছর কাজ করে ওরা অ্যাডিশনাল 5 পয়েন্টস পাচ্ছে, আচ্ছা অথবা আচ্ছা। ওরা একটা স্টেট স্পন্সরশিপ পাচ্ছে এই মর্মে যে আমি ওখানে 1 বছর কাজ করবো। কারণ হুম, অস্ট্রেলিয়া একটা বিশাল দেশ এবং এই বিশাল দেশের শুধুমাত্র কোস্টাল এরিয়া গুলো হচ্ছে পপুলেটেড,
মাঝখানে কিন্তু পুরো একদম বিশাল খালি জায়গা। খালি। এই মাঝের যে খালি জায়গাগুলো ডেভেলপমেন্ট, তার জন্য ওদের মানুষ দরকার। আচ্ছা, কিন্তু মানুষজন যারা আসবে তারা সবাই আগে মেলবোর্নে আসবে, নাহলে সিডনিতে চলে যাবে। রাইট, ওরা এটাই কিভাবে মানুষ নরমাল আনবে? একটা ট্রেন্ড। হ্যাঁ, ওরা কিভাবে আনবে? ওরা বলবে যে তোমরা আসো এখানে, এখানে 1 বছর কাজ করলে 5 পয়েন্ট পাবো, আর আমাদের পয়েন্ট দরকার, আমরা ওখানে যে কাজ করবো। সো সিম্পল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি এখান থেকে এটা ধরে নেওয়া যায় যে যারা এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তারা যদি এরকম রিজিয়নাল এলাকাগুলোকে বেছে নেয়, ওখানে গিয়ে 1 বছর 2 বছর কাজ করে তার আরো কিছু পয়েন্টস যোগ হয় তার সাথে, এবং সেই পয়েন্টই দিয়ে সে তখন কাট অফ করে, যেটা তুমি বলছো এখন 60-এর জায়গায় 70-এ হয়েছে, সেখানে পৌঁছাতে পারবে। তার মানে এটা স্টিল ডুয়েবল, কিন্তু ইন বিটুইন ওই চ্যালেঞ্জটুকু এক্সট্রা ওই কষ্টটুকু নিতে হবে রিজনে যাওয়ার, রিজনে কাজ করার। এটা তোমার বেলাতে ছিল না, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আমার বেলায় আসলে ব্যাপারটা কি, আমি মানে খুবই লাকি, কারণ আমার পড়াশোনা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ইলেকট্রিক্যাল, সিভিল, আরো কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে যাদের ওদের অনেক লোক লাগে। সে কথার কথা, অ্যাকাউন্টিং এ আসলে অস্ট্রেলিয়ার মার্কেট অনেকটা স্যাচুরেটেড, অনেক বেশি লোক হচ্ছে আইটি এবং অ্যাকাউন্টিং থেকে প্রতি বছর আসে। আচ্ছা তো ওদের দেখা যায় যে ওদের অ্যাপ্লিকেন্ট এত বেশি যে এইসব যারা পড়াশোনা করে আসছে এইসব ডিপার্টমেন্ট থেকে, ওদের জন্য কাট অফ পয়েন্ট হচ্ছে অনেক উপরে উঠে যায়, কারণ ওকে, জাস্ট সাপ্লাই বেশি। মেক So সেন্স। demand আমি কম। যে দুজনের সাথে কথা বলেছি বাংলাদেশি স্টুডেন্ট, তাদের একজনেই আইটিতেই পড়াশোনা করা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এটাই হচ্ছে ব্যাপারটা। তো এই জন্য হচ্ছে দেখা যায় যে যারা অলরেডি এখানে চলে আসছে, তারা হচ্ছে কোনো একটা স্টেটে বা টেরিটরিতে, মানে স্টেট মানে হচ্ছে বিভাগ টাইপের আর কি। ওরা দেখা যায় যে এমন একটা স্টেটে বা টেরিটরিতে চলে যায় যেখানে আসলে মানুষ কম, এবং সেইখানে ওরা রিজিয়নাল এরিয়ায় চলে যায়, সেখান থেকে ওরা কিছু পয়েন্ট পায়। আচ্ছা। তো এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য আর কি। তাহলে ইন বিটুইন যে কষ্টটুকু বাড়লো সেটা হচ্ছে যে এই পেইনটুকু নেওয়ার জন্য মেন্টালি ফিজিক্যালি রেডি হতে হবে। সে রিজিয়নাল কোনো একটা এলাকায় যাবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, কাজ করবে, তারপরে সেই পয়েন্টটা নিয়ে এসে আবেদন করবে। তার মানে পদ বন্ধ হয়ে গেছে সেটি না, কিন্তু একটুখানি মাঝে আর্ট করা হয়েছে, যেহেতু সবার ঝোঁকটা হচ্ছে বড় সিটিগুলোয়। সরকার এখন চাচ্ছে এটাকে বিকেন্দ্রীকরণ করতে, সবাই যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরো অস্ট্রেলিয়াতে। এক্স্যাক্টলি কানাডাতেও সেটাই চাওয়া হচ্ছে, সেই জন্য কানাডায় এই রুরাল ইমিগ্রেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, আটলান্টিক প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যাতে সবাই টরন্টো, অটোয়া, বিসি এই বড় সিটিগুলোর দিকে না থাকে, অন্যান্য জায়গাও যায়। ব্যাপারটা অনেকটা এরকম, রাইট? ব্যাপারটা অনেকটা এরকমই, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি হয়তো যাদের সাথে কথা বলছেন, আমি জানি না তারা পিএইচডি করছে কিনা, বাট না। পিএইচডি যারা করছে বা করতেছে, তাদের জন্য আসলে এই গত বছর থেকে একটা নতুন ভিসার স্ট্রিম সরকার খুলছে, আচ্ছা যেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভিসা। তো এই ভিসার আন্ডারে দেখা যাচ্ছে যে আমার পরিচিত যারা আমার পরে পিএইচডি করতে আসছে, তাদের অনেকেই হচ্ছে ওদের 7টা সেক্টর আছে। তো যারা এই 7টা সেক্টরের মধ্যে আছে, তারা দেখা যাচ্ছে যে খুব ইজিলি 1 মাসের মধ্যে হচ্ছে তাদের পিআর অ্যাপ্লিকেশন করে সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা তো আচ্ছা এই জিটিআইটা হচ্ছে ওরা চালু করছে হচ্ছে যারা গ্লোবালি ট্যালেন্টেড। আমি আমার ফিল্ডে একজন বিখ্যাত রিসার্চার, আচ্ছা। আমার অনেকগুলা জার্নাল পেপার আছে, অথবা আমি খুবই আর কি এক্সপার্ট কোনো একটা সাবজেক্ট ম্যাটারে। তো এই যে যারা, তাদের জন্য হচ্ছে সরকার এই প্রসেসটা খুবই স্ট্রিমলাইন, খুবই কুইক করে ফেলতেছে। কিন্তু এটা তো যারা একদমই মানে একেবারে সেরাদের সেরা ছেলেপেলেদের জন্যই বা ট্যালেন্টেডদের জন্যই এই স্ট্রিমটা, রাইট? সবাই তো পাচ্ছে না। সবাই পাচ্ছে না, এই জন্যই বললাম পিএইচডি যারা করতেছে তাদের জন্য ব্যাপারটা খুবই ইজিয়ার, ব্যাচেলর অথবা মাস্টার যারা করতেছে তাদের চাইতে। তাদের চাইতে আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ক্ষেত্রে আমি কিন্তু আসলে আমার পিএইচডির কোনো কথা বলিই নাই। আমার পুরোটাই হচ্ছে ব্যাচেলর, বয়স আর ইংলিশ প্রফেশনাল দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। আচ্ছা এখন যারা এখানে আছে, তারা তাদের পিএইচডি লাইফেরই পেপার অথবা তারা যে কাজ করতেছে এই জিনিসগুলো দেখাই তারা হচ্ছে আসলে অ্যাপ্লাই করে তাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রসূন, তোমার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, প্রশ্ন না, তোমার কাছে পরামর্শ চাই আমি। বাংলাদেশ থেকে তোমার ছোট ভাই বোন যারা আসবে অস্ট্রেলিয়াতে সামনে, তাদের জন্য তোমার পরামর্শ কি? কিভাবে তারা নিজেদের প্রস্তুত করবে, আর কিভাবে তারা তোমার মতো একটা চমৎকার জীবন অস্ট্রেলিয়াতেও পেতে পারে? আসলে প্রথমে চিন্তা করতে হবে যে আসলে মানুষ তার জীবনে কি করতে চায়। এটা অনেক ভাব গম্ভীর কথা হয়ে গেল, বাট এটা খুবই সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, তারা কি পিএইচডি করতে চায়? কারণ পিএইচডি জিনিসটা আসলে অনেক কঠিন, মানে
আমি করতে আসার আগে কখনো ভাবি নাই যে ব্যাপারটা এতটা কঠিন হবে। এটা পুরোটাই একা একা চলার মতো একটা রাস্তা, অথবা বিয়ে করে ফেলার মতো। বিয়ে করে ফেলার আর কোনো উপায় নেই এখন, সেরকম একটা ব্যাপার। এটা কোন বিশাল সেন্সে প্রসূন? পড়াশোনা অনেক কঠিন, নাকি যে প্রজেক্ট থাকে প্রজেক্ট গুলোকে শেষ করা কঠিন, কোনটা, না দুটোই? দুইটাই আসলে। পিএইচডি জিনিসটা হচ্ছে একটা পুরোপুরি একটা জিনিস যেটা কখনো আগে হয় নাই। কেউ একটা রাস্তায় কখনো হাঁটে নাই, এরকম একটা রাস্তায় হেঁটে সেখানে চারপাশে কি আছে, সেই রাস্তাতে আদৌ যাওয়া যায় কিনা, অথবা না যাওয়া গেলেও কেন যাচ্ছে না, এই জিনিসগুলো হচ্ছে রিসার্চ করা। তো এরকম অনেক সময় হয় যে আহ মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা জিনিস আমি অনেকদিন ধরে করতেছি, দেখা গেল যে ওটা আসলে কোনো কাজের না। তো এই জিনিসগুলোর জন্য আসলে রেডি থাকতে হবে। তো সেটা বিয়ে আসলে যে কোনো ক্ষেত্রে করার ক্ষেত্রে, শুধু অস্ট্রেলিয়া না। বাট আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হয় কেউ যদি পার্মানেন্টলি অস্ট্রেলিয়া আসতে চায়, তাহলে তার দেখা উচিত যে অস্ট্রেলিয়ার কোন কোন সেক্টরে মানুষ হচ্ছে ওরা বেশি নিচ্ছে। আমি এক্সাম্পল দিলাম আইটি আর অ্যাকাউন্টিং এ। তো আইটি আর অ্যাকাউন্টিং এ আসলে খুবই কঠিন এখন। তো কেউ যদি অ্যাকাউন্টিং বা আইটি তে মাস্টার্স বা ব্যাচেলর করতে এখানে চলে আসে, তখন দেখা যায় যে তারা 4 বছর এখানে থাকে, কিন্তু তারপরেও তারা হচ্ছে এলিজিবল হয় না অ্যাপ্লাই করার জন্য, আরো অনেক কষ্ট করতে হয়। তো এই জন্য একটু আগে থেকে যদি চিন্তা করি যে আমি কোন কোন সাবজেক্টে আমি যেতে পারি চাইলে, আসলে সাবজেক্ট সুইচ করা খুব ইজি। আমি এরকম অনেক মানুষ পেয়েছি যারা ইঞ্জিনিয়ারিং থেকে আইটি তে সুইচ করছে, অথবা আইটি থেকে অন্য কোনো একটা ডোমেইনে সুইচ করছে। তো এই সুইচ গুলো যেন চিন্তা প্রসূত হয়, এমন না যে আমার জাস্ট আমি এইখানে ব্যাচেলর করছি দেখে আমাকে এখানে মাস্টার্স করতে হবে বা পিএইচডি করতে হবে, ব্যাপারটা এরকম না। আমার ব্যাচেলরটা ছিল অনেকটা ইলেকট্রনিক্স বেসড অনুযায়ী, আর এখন আমি হচ্ছে পুরো কমিউনিকেশনে চলে গেছি। এটার কোনো কারণ নাই, আমার ক্ষেত্রে আসলে এরকম ম্যাটার করে নাই, কারণ দুই ক্ষেত্রেই প্রায় একই লোক লাগে ওদের। বাট আমি এরকম অনেকেই চিনি যারা পাওয়ার থেকে ইলেকট্রনিক্স এ সুইচ করছে শুধুমাত্র এই কাট অফটা ম্যানেজ করার জন্য। তো এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে, এবং এই চিন্তার একটা বড় অংশ আসলে বাংলাদেশে বসেই করা উচিত, রাইট? এটা একটা কাইন্ড অফ গবেষণা। এই সব ইনফরমেশন আসলে ওয়েবসাইটে আছে এখন। কাউকে জাস্ট মানে কোনো গাইডেন্স যদি লাগে, তাহলে হচ্ছে আসলে এরকম অনেক গাইডেন্সও পাওয়া যায় আর কি, অনলাইনে বা ফেসবুকে অনেক এরকম। এখন অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক এরকম গ্রুপ আছে, পেজ আছে, যারা আসলে জেনুইনলি এই হেল্প গুলো করার চেষ্টা করছে। কিন্তু এই ব্যাপারগুলো জেনে বুঝে আসতে হবে। সেই জন্য হুট করে একটা সাবজেক্টে সুযোগ পেয়ে গেল, চলে আসলো, ভাবলো সে অস্ট্রেলিয়ায় জীবন করবে, এখানে এসে ধাক্কা খেলো, এমনটা যেন না হয়, রাইট? হ্যাঁ, অবশ্যই এই রাস্তায় আগে হেঁটে গেছে এরকম কারোর সাথে কথা বলা উচিত। নিজে নিজে আসলে হয়তো লাকি, আমার মতো হলে হয়তো হয়ে যাবে সবকিছুই, বাট চান্স কম। বুঝতে পেরেছি। প্রসূন, it was really nice talking to you. Thank you so very much once again তোমাকে সময় দেওয়ার জন্য। মাই প্লেজার, কোনো সমস্যা নাই। আর আমি নিশ্চিত যে দর্শকরা এর ভেতরে যারা অস্ট্রেলিয়া বিষয়ে আগ্রহী শুনছে, তোমার ছোট ভাই বোন, তারা এখান থেকে অনেক তথ্য পাবে, অনুপ্রেরণা পাবে অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, ভালো থেকো তুমি। আমি এবার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেই। তো দর্শক, এই ছিল ডক্টর মহসিনুল হাসান প্রসূনের সাথে আড্ডা। আমি নিশ্চিত আপনারা আড্ডাটা এনজয় করেছেন, আমি খুবই এনজয় করেছি, অনেক কিছু নতুন জানতে পেরেছি, আমি নিশ্চিত আপনারাও জানতে পেরেছেন। এবং অস্ট্রেলিয়া বিষয়ে যারা আগ্রহী তাদের এটা নিশ্চিতভাবেই কাজে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 64 জেলা জুড়ে লাখো লাখো প্রসূনের মতো এরকম ট্যালেন্টেড তরুণীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা একটুখানি স্ট্রাকচার্ড ওয়েতে যদি চিন্তা করে, প্রসূন যেমনটা বলছিল, সেইভাবে নিজেকে তৈরি করে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় তার পছন্দের জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। সেখানে তারা চমৎকার প্রসূনের মতো একটি চমৎকার জীবন তৈরি করতে পারে নিজের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, এবং বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে পারে। এই পজিটিভ নোটে আমরা আজকের আড্ডা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।